শান্তিনিকেতন থেকে আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমাদের 3 দিনের শান্তিনিকেতন ভ্রমণের আজ আমাদের লাস্ট ডে। এখন আমরা এখানে ব্রেকফাস্টে অর্ডার করেছি ব্রেড বাটার আর ডিম সিদ্ধ। এখন ঘড়িতে বাজে সকাল 10:11। ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে রুম চেক আউট করে এখন আমরা দেখতে যাচ্ছি শান্তিনিকেতনের সাইট সিন। একদিনে শান্তিনিকেতনে আমরা কি দেখব সম্পূর্ণটা আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওর মাধ্যমে। আমাদের 3 দিনের শান্তিনিকেতন ভ্রমণে বাউলতীর্থ রিসোর্টে আমরা 2 রাত্রি ছিলাম। বাউলতীর্থ রিসোর্টে 2টো রুমে এবং খাবারে আমাদের বিল হয়েছে 14,000 টাকা। রিসোর্টের লোকেশন, রুম এবং রুমের ভাড়া আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের শান্তিনিকেতন ভ্রমণের প্রথম পর্বে। ভিডিও লিংক এবং কমপ্লিট ডিটেলস আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এখানে রাস্তায় অনেক ধুদুলের গাছ আছে। যাওয়ার পথে কয়েকটা ধুদুল আমরা নিয়ে নিলাম। এখন আমরা প্রান্তিক রেল স্টেশন ক্রস করছি। গতকাল আমরা কঙ্কালীতলা মন্দিরের দর্শন করেছি এবং সম্পূর্ণটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের শান্তিনিকেতন ভ্রমণের 3য় পর্বে। ভিডিও লিংক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব, এখনও যদি আপনারা না দেখে থাকেন দেখতে পারেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। শান্তিনিকেতনের সাইট সিন দেখার জন্য এখানে অনেক টোটো এবং গাইড আছে যারা আপনাকে সম্পূর্ণ শান্তিনিকেতন ঘুরে দেখাবেন। এখানে গাড়ির থেকে টোটো করে ঘুরলে বেশি ভালো। সাইট সিন দেখার জন্য অবশ্যই দরদাম করে নেবেন। এখানে বসন্ত উৎসব, পৌষ মেলা, উইকেন্ড এবং যে কোনো হলিডেতে পর্যটকদের খুব ভিড় হয়। এই সময় এখানে হোটেল, রিসর্ট, গাইড এবং টোটোর ভাড়া সব কিছুই বেশি হয়। আমরা পৌঁছে গেলাম শান্তিনিকেতনে বিশ্বভারতী ক্যাম্পাসে। বিশ্বভারতীর সম্পূর্ণ ক্যাম্পাস দেখার জন্য আমরা টোটো এবং গাইড নিয়েছি। আমাদের সম্পূর্ণ ক্যাম্পাস ঘুরে দেখাবেন গাইড সজল বিশ্বাস। আমার নাম সজল বিশ্বাস। 9907540335। আমি এখানে গাইড। আমরা দেখব ছাতিমতলা, শান্তিনিকেতন বাড়ি, উপাসনা মন্দির, 3 পাহাড়, রবীন্দ্রনাথের নতুন বাড়ি, দেহলি বাড়ি, ইউনিভার্সিটি বিল্ডিং, কলা ভবন, সঙ্গীত ভবন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন তো, এটাকে বলা হয় ছাতিমতলা। এখানে রবীন্দ্রনাথের বাবা 1862 সালে রায়পুরে জমিদার, যার নাম ছিল ভুবন মোহন সিনহা, ওনার বাড়ি কিন্তু রবীন্দ্রনাথের বাবা এখানে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন। তখনকার দিনে কিন্তু এই জায়গাটা ফাঁকা মাঠ, জোড়া ছাতিম গাছের নিচে রবীন্দ্রনাথের বাবা এখানে তপবনের জ্ঞান পেয়েছিলেন। জ্ঞানটা হচ্ছে তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। তিনি মানে কিন্তু ভগবান, ঈশ্বরকে বলছেন এই জায়গাটা যদি আমি পেতাম, এখানে একটা আশ্রম তৈরি করতাম, যে আশ্রমের নাম ব্রহ্মচর্য আশ্রম। ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন। মনে মনে চিন্তা, কিন্তু এই জায়গার নাম ছিল ভুবন ডাঙ্গা। ভুবন ডাকাতরা থাকতেন তখনকার দিনে। তখনকার ভুবন ডাকাত, দারিক ডাকাত, ডাকাত দল। ওনার বাড়ি, যিনি জমিদার ছিলেন, যার নাম হচ্ছে ভুবন মোহন সিনহা, এখান থেকে 10 কিলোমিটার দূর রায়পুরের গ্রাম। ওখানে গেলেন পালকি করে। যাওয়ার পরে ওনাকে বললেন যে ওখানে আমি যে তপবনের জ্ঞান পেলাম, জায়গাটা কার? জায়গাটা আমার। আপনার যতদূর চোখ যায় পুরো জায়গা নিতে পারেন, তার জন্য কিন্তু কোনো পয়সা লাগবে না। রবীন্দ্রনাথের বাবা বলেন, আমি দানে কিন্তু কিছু নিই না, আমি ব্রাহ্ম সমাজের লোক। তাই তখনকার দিনে 1 টাকায় 20 বিঘা জায়গা এখানে বসে নিয়েছিলেন। 1863 সালে বাৎসরিক 5 টাকা খাজনা দিয়ে রবীন্দ্রনাথের বাবা কলকাতার হাইকোর্টে এই জায়গা রেজিস্ট্রি করেছিলেন। বর্তমানে কিন্তু 3600 বিঘা, 1200 একর, 5 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চওড়া নিয়ে বিশ্বভারতী। 1901 সালে রবীন্দ্রনাথ 2 ছেলে 3 মেয়ে ওনার স্ত্রীকে নিয়ে এই জায়গায় এলেন এবং 5 জন ছাত্র, 5 জন শিক্ষককে নিয়ে শুরু করে গেলেন ব্রহ্মচর্য বিদ্যালয়। 5 জন ছাত্র হচ্ছে রবীন্দ্রনাথের বড় ছেলে, যার নাম ছিল রথীন্দ্রনাথ ঠাকুর। গুপ্ত বংশে 3 জন, প্রেম কুমার গুপ্ত, অশোক কুমার গুপ্ত, গৌর গোবিন্দ গুপ্ত, সুধীন চন্দ্র নান। 5 জন শিক্ষক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, হরিচরণ বন্দ্যোপাধ্যায়
রেবা চাঁদ, জগনানন্দ রায়, ব্রহ্ম বন্দ্যোপাধ্যায়। বর্তমানে কিন্তু স্টুডেন্ট সংখ্যা 15,000, 22 ল্যাঙ্গুয়েজ, 70টা সাবজেক্ট পড়ানো হয়। আর এর ভেতরে যেতে গেলে বছরে 2 দিন, ডিসেম্বরের 23 তারিখ এখানে একটা মেলা হয়, পৌষ মেলা, সেদিনই কিন্তু এই গেট খোলা হয়। এখান থেকে মেলা শুরু হবে, বৈতালিক হবে, তারপর মেলা শুরু হবে এই জায়গাটায়। আর 7ই পৌষ রবীন্দ্রনাথের বাবা দীক্ষা নিয়েছিলেন, তার জন্য একটা মেলা তৈরি করেছিলেন। আর একটা দিন যেতে পারবেন 20শে জানুয়ারি 1905 সালে 6ই মাঘ রবীন্দ্রনাথের বাবা মারা যান। আর প্রতিদিন যদি প্রত্যেকটা মানুষ ঢোকে, এটা নষ্ট করে দেবে, তার জন্য কিন্তু এইভাবে ব্যারিকেড করে রাখা। এটা হচ্ছে ছাতিম গাছ। এটা যারা গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি করে বিশ্বভারতী থেকে, তাদেরকে এই ছাতিম পাতা তুলে দিতে আসেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কিন্তু ইউনিভার্সিটি চ্যান্সেলর, প্রত্যেকটা ইউনিভার্সিটি চ্যান্সেলর অফ রাজ্যপাল। একমাত্র বিশ্বভারতী ইউনিভার্সিটি যার চ্যান্সেলর হচ্ছে প্রাইম মিনিস্টার। প্রতি 3 বছরের মধ্যে একবার প্রধানমন্ত্রী এখানে আসেন কনভোকেশন। যারা বিশ্বভারতী থেকে ডিগ্রি করে, অলিম্পিকে দেওয়া অলিভ পাতা, আর বিশ্বভারতী থেকে যারা ডিগ্রি করে তাদেরকে ছাতিম পাতা দেয়। কারণ হচ্ছে রবীন্দ্রনাথের বাবা ছাতিমতলার তপবন জ্ঞান পেয়েছিলেন, আর ওখানে বসেই মেডিটেশন করেছিলেন, তার জন্য ছাতিম পাতা দেওয়া হয়। দেবেন কিন্তু প্রাইম মিনিস্টার, যাকে বলে সপ্তপর্ণী। সপ্তপর্ণীর কথার অর্থ হচ্ছে জ্ঞানের আলো, 7টা রং, দেবেন কিন্তু প্রাইম মিনিস্টার। এটারই নাম কিন্তু শান্তিনিকেতন। শান্তি মানে কিন্তু পিস, নিকেতন মানে কিন্তু বাড়ি। এই সেই দোতলা বাড়ি, এই বাড়ির নামে কিন্তু গোটা জায়গার নাম কিন্তু শান্তিনিকেতন। এটা রবীন্দ্রনাথের বাবা 1863-64 সালে তৈরি, আনুমানিক 1873 সালে রবীন্দ্রনাথের বয়স যখন মাত্র 12 বছর, এই বাড়িতে ফার্স্ট টাইম 1901 সাল থেকে 1904 সাল রবীন্দ্রনাথ তার 2 ছেলে 3 মেয়ে ওনার স্ত্রীকে নিয়ে এই বাড়িতে বসবাস করেছিলেন। এই বাড়িতে বসে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি, যে গীতাঞ্জলির ফার্স্ট পোয়েম, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমারও চরণ তলে, এই বাড়িতে বসে লেখা। এই বাড়িতে বসে রবীন্দ্রনাথ লিখে গেলেন, এসেছে শরৎ, হিমের পরত, লেগেছে হাওয়ার পরে। 2টো লাইন বাদ দিন, দেখুন ডান দিকে যে গাছগুলো দেখছেন ওগুলো হচ্ছে আমলকি বন, কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। এই বাড়িতে বসে লেখা। আর এই যে সামনে যে স্ট্যাচুটা দেখছেন, এটাকে বলা হয় মাদার অ্যান্ড চাইল্ড। যখন সূর্যের আলো পূর্ব থেকে পশ্চিমে যখন যাবে, যদি সূর্যের আলো স্ট্যাচুর উপরে পড়ে, তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বোঝা যাবে একটা মা তার বাচ্চাকে কোলে করে নিয়ে ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করছেন। প্রত্যেকটা মা তার ছেলে মেয়ের জন্য কি করে? ভগবানের কাছে মঙ্গল কামনা করে। ইনিও মা শান্তিনিকেতনে মঙ্গল কামনা করছেন। এটা তৈরি করেছিলেন বিখ্যাত আর্টিস্ট রাম কিঙ্কর বেজ। সামনে যে স্ট্যাচু একদম সোজা। মাদার অ্যান্ড চাইল্ড দেশ পত্রিকায় একাধিকবার দেয়, দেখবেন। এটাই ফার্স্ট বাড়ি। এই বাড়ির নামে গোটা জায়গার নাম শান্তিনিকেতন। আর ডান দিকে যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠটায় আগে মেলাটা হতো, শান্তিনিকেতনে যে পৌষ মেলা। 1895 সালে 23শে ডিসেম্বর 7ই পৌষ রবীন্দ্রনাথের বাবা এখানে মেলা শুরু করেছিলেন। 1961 সাল পর্যন্ত এখানে মেলা হয়েছে। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ভুবনডাঙ্গার মাঠ, যে মেলাটা হয়। এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে ফাগুন বউ। বসন্তকালে ফুলটা ফোটে। রবীন্দ্রনাথ দেশ বিদেশ থেকে প্রচুর গেছিলেন। ওনার বড় ছেলে, যার নাম ছিল রথীন্দ্রনাথ ঠাকুর, উনি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছিলেন বিলেতে। রবীন্দ্রনাথ এই গাছগুলো সব বিদেশি গাছ, কিন্তু এটা বলা হয় ফাগুন বউ। আর ডান দিকে যে মন্দিরটা দেখছেন, এটাকে বলা হয় উপাসনা মন্দির, মেডিটেশন হল। এটা তৈরি কিন্তু 1891 সালে। কোনো পার্টিশন নাই, এটা নিরাকারের উপাসনা। আপনার মন্দিরে কি করেন? পুজো করেন, মসজিদে গিয়ে নামাজ পড়ি। শান্তিনিকেতন একটা মন্দির, এটা হচ্ছে শিক্ষার মন্দির, জ্ঞানের মন্দির। এভরি পার্সন ইনভাইট অফ রবীন্দ্রনাথ ঠাকুর। ইনভাইট ছাড়া কিন্তু লাল মাটিতে আসা যায় না। এখন যারা পড়ে তারা ডিগ্রির জন্য ছুটে বেড়াচ্ছে, কেউ আর শিখতে আসে না। আর রবীন্দ্রনাথের কোনো ডিগ্রি ছিল না, কিন্তু ডিগ্রিওয়ালা রবীন্দ্রনাথকে দেখতে আসে। 1891 এটা রবীন্দ্রনাথের বড়দা, যার নাম ছিল দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, বেলজিয়াম গ্লাস, ইটালিয়ান টালি, শ্বেত পাথরে মার্বেল দিয়ে তৈরি। তখনকার দিনে এই মন্দির তৈরি করতে খরচা মাত্র 15,000 টাকা। এটা যদি আপনি যেতে চান, প্রতি বুধবার
25শে ডিসেম্বর, 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, 6ই মাঘ বিশেষ কদিন খোলা হয়। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মানুষ যদি এর ভেতরে ঢোকে এটা নষ্ট করে দেবে, তার জন্য কিন্তু এইভাবে ব্যারিকেড করে রাখা। কিন্তু এই মন্দিরে কিছুই নেই, নিরাকারের উপাসনা হয়, কোনো দেবদেবীর পুজো হয় না। কিন্তু যদি আপনি আসতে চান, যদি আজকে থাকেন, কালকে সকাল 7টা থেকে 8টা এখানে বই উপাসনা হবে। কিন্তু ইউনিফর্ম সাদা ছাড়া কাউকে কিন্তু ঢুকতে দেবে না। সাদা হচ্ছে শান্তির প্রতীক, তার জন্য কিন্তু এটা খোলা। গেটের ভেতরে কিন্তু কিচ্ছু নেই, ভেতরে নিরাকার। এটা মাটির বাড়ি, খড়ের চাল, মিডিল থেকে তাল গাছ। এটা রবীন্দ্রনাথ এই বাড়ির নাম রাখেন তালধ্বজ। ধ্বজ মানে কিন্তু পতাকা। এটা তেজশ্চন্দ্র সেন, রবীন্দ্রনাথের সময় একজন শিক্ষক ব্রাহ্ম সমাজের, তাই এই বাড়িতে থাকতেন, ঠিক আছে। আর এই বাড়িতে বসে রবীন্দ্রনাথ কোনো কবিতা লিখেননি। কেউ বলে থাকতে পারে আপনাদেরকে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে, এখানে কিন্তু লেখা নয়। এটা বাংলাদেশের সাজাদপুরে লেখা। আর এটা বনবাণী কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ এই বাড়িতে বসে লিখেছিলেন। আগে 1922 সালে রবীন্দ্রনাথ জাপান গেছিলেন, যে জাপান থেকে উনি হ্যান্ড বাটিক নিয়ে এসেছিলেন, বাটিক পিন, সেটা কিন্তু এখানে তৈরি হতো। যারা শান্তিনিকেতনে প্রবীণ আশ্রমিক তারা এখানে তৈরি হতো মঙ্গলবার এবং শুক্রবার, এর ভেতরে হতো। কিন্তু এই বটগাছটার বয়স কিন্তু 200 বছর। এই যে বটগাছটা দেখছেন, এটা 200 বছর পুরাতন বটগাছ। রবীন্দ্রনাথের বাবা যখন একটা বাড়ি তৈরি করেন, তখন কিন্তু এখানে একটা পুকুর কাটেন, যে পুকুরের নাম ছিল তালপুকুর, বাবুদের তালপুকুর। জলাশয় শেষ হয়ে যায়, পুরোটাই কিন্তু মাটি ভর্তি করে দেন। এখান থেকে খোয়াই বলে একটা জায়গা আছে, আদিবাসীদের গ্রাম, রবীন্দ্রনাথ ওখানে যেতেন এবং যার পরে উনি 3টে পাথর বসিয়ে এই জায়গার নাম রাখেন 3 পাহাড়। এটা জীবন স্মৃতি, সহজ পাঠে মলার উপরে এই বটগাছটা ছবি পাবেন। চলে চলে, খড়ের চাল মাটির বাড়ি, ডান দিকে লাগা, যে বাড়ির নাম নতুন বাড়ি। রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের স্ত্রী দুজনে মিলে এই বাড়ি তৈরি করেছিলেন। এ বাড়ি তৈরি করার সময় ওনার স্ত্রী 1902 সালে মারা যান, যার নাম ছিল ভবতারিণী। রবীন্দ্রনাথ ওনাকে নাম রেখেছিলেন মৃণালিনী দেবী। 1903 সালে ওনার মেয়ে মারা যান যক্ষা রোগে, তার জন্য কিন্তু রবীন্দ্রনাথ এই বাড়িতে থাকতেন না। দেখুন, টালির বাড়ি, দোতলা বাড়ি, যে বাড়ির নাম দেহলি বাড়ি। এই বাড়িতে রবীন্দ্রনাথ 15 বছর ছিলেন। 1905 সাল থেকে 1919 সাল এই বাড়িতে 15 বছর। এই বাড়িতে 1905 সালে ওনার বাবার মৃত্যু সংবাদ, 1907 সালে ওনার ছোট ছেলের মৃত্যু সংবাদ। এই বাড়িতে বসে রবীন্দ্রনাথ লিখে গেলেন, মৃত্যুকে যে জয় করে তাকেই বলে মৃত্যুঞ্জয়। এই বাড়িতে মৃত্যুঞ্জয় লেখা। এই যে বাড়িটা দেখছেন, 1910 সালে রবীন্দ্রনাথ বিখ্যাত উপন্যাস লিখেছিলেন গোরা। 1911 সালে রবীন্দ্রনাথ এই বাড়িতে বসে ন্যাশনাল অ্যান্থেম লিখেছিলেন। 1913 সালে 13ই নভেম্বর রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন, তার টেলিগ্রাফ কিন্তু এই বাড়িতে। 1919 সালে 30শে মে রবীন্দ্রনাথ জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডে নাইট ত্যাগ করেছিলেন, এই সেই বাড়ি। আমার এই মনি হয় নাই রে সাজে, রবীন্দ্রনাথের লেখা, এই বাড়িতে বসে লেখা। আর এই বাড়ি 4+, 5+, KG1, KG2 নার্সারি। যারা এখানকার লোকাল, 1 কিলোমিটারের মধ্যে বাড়ি, তারাই পড়াশোনা করে। তাও ওদের ক্লাস, এই যে গোলপাড়া রাউন্ডটা দেখছেন, এটাই হচ্ছে ক্লাসরুম।
আর 2023 সালে 17 সেপ্টেম্বর বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দিচ্ছে, ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো। এই যে গাছের নিচে 123 বছর এখনো গাছের নিচে ক্লাস চলছে, তার জন্য বিশ্বভারতী ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পেয়েছে। ক্লাস হয় এখনো। রবীন্দ্রনাথ 1901 সালে তৈরি করেছিলেন, আজ হচ্ছে 2024, 123 বছরের ক্লাসরুম, এখনো ক্লাস চলছে, যেটাকে বলে পাঠভবন। 1925 সালে, 1921 সালে বিশ্বভারতী, আর 1923 সালে 17 সেপ্টেম্বর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটা 1966 সালে তৈরি। এটা তৈরি করে গেছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী এখানকার স্টুডেন্ট ছিলেন 1934-35। রবীন্দ্রনাথ ওনাকে নাম দিয়েছিলেন প্রিয়দর্শিনী ইন্দিরা। এটা হচ্ছে আধুনিক ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ পড়ানো হয়। এটা হচ্ছে আধুনিক ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ পড়ানো হয়। আর এই বাদিকে যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে ভাষা ভবন এবং বিদ্যা ভবন, 22 ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট। এর নাম হচ্ছে 22 ভাষা ভবন বিদ্যা ভবন। সামনে গেলে ছবি তোলা যাবে, চলো। এক মিনিট দাঁড়ান দিদি, এই বোর্ডটা নিয়ে নিন, দেখুন লেখা আছে ভাষা ভবন। এই বোর্ডটা নিয়ে নিন, বিদ্যা ভবন লেখা আছে দেখুন। উকাকুরার নাম শুনে থাকবেন, জাপানিজ ফার্স্ট স্টুডেন্ট, তার ডিপার্টমেন্ট ডান দিকের বিল্ডিংটা, এটা যে জাপানিজ ডিপার্টমেন্ট। ছবি নেবেন সামনে থেকে, এই যে জাপানিজ লেখা আছে বাদিকটা হচ্ছে বেঙ্গলি ডিপার্টমেন্ট। এটা হচ্ছে বেঙ্গলি ডিপার্টমেন্ট। মেলা হয়, পৌষ মেলা, ডিসেম্বরের 23 তারিখ 7ই পৌষ, এই সেই মাঠ। এখান থেকে মেলা বসে আর শেষ হয় অন্য জায়গায়, দেখাচ্ছি। ডান দিকে যে বিল্ডিংটা দেখছেন, এটা জিওগ্রাফিক, ইংলিশ অ্যান্ড হিস্ট্রি ডিপার্টমেন্ট। এটা হচ্ছে পদ্মা ভবন। চল, এই মাঠটাই শান্তিনিকেতনের মেলা হয়, ভুবনডাঙ্গার মাঠ। এই সেই ভুবনডাঙ্গার মাঠ। আগে এটা ঘেরা ছিল না, এটা 2022 সালে এটা ঘেরা হয়েছে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস ফরেন স্টুডেন্টদের জন্য। এই যে বাড়িটা, মোহর দিয়ে এখানে থাকতেন। রবীন্দ্রনাথের নাম দেওয়া কণিকা, ওনার নাম ছিল মোহর। চলো, আর্টিস্ট গণেশ পাইন, যোগেন চৌধুরী, সোমনাথ হোক, এদের ছবির দাম প্রচুর। এরা রবীন্দ্রনাথের সময় স্টুডেন্ট। গান্ধী এটা হচ্ছে প্রফেসরদের বাড়ি, পাবলিক ল্যান্ড কিন্তু। এটা রবীন্দ্রনাথের বড় ছেলে থাকতেন, যার নাম ছিল রথীন্দ্রনাথ ঠাকুর। সাদা বাড়িটা, এটা বিশ্বভারতী ল্যান্ড কিন্তু। এটা রথীন্দ্রনাথ ঠাকুর, তার মেয়ে ছিল নন্দিনী দেবী, এখানে থাকতেন, উনি মারা গেছেন।
এটা টাটা ডোনেশনে তৈরি। রতন কুটি গেস্ট হাউস। সালে 24শে মার্চ। বাদিকটা হচ্ছে কলা ভবন, বুঝেছেন? যারা ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করে তাদের ডিপার্টমেন্ট। সত্যজিৎ রায়, নন্দলাল বসু, রামকিঙ্কর বেজ, ইন্দিরা গান্ধী, প্রভাস সেন, সোমনাথ হৌর এই এলাকায় পড়াশোনা করেছেন। ডান দিকে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে নাটক ঘর। বিশ্বভারতী অনুষ্ঠানগুলো এখানে হয়, অ্যাডমিশন গুলো এখানে হয়। এগুলো এক একটা ডিপার্টমেন্ট, পেন্টিং ডিপার্টমেন্ট, ডিজাইন ডিপার্টমেন্ট, গ্রাফিক্স ডিপার্টমেন্ট, সেরামিক ডিপার্টমেন্ট, টেক্সটাইল ডিপার্টমেন্ট, আর্ট স্টুডিও ডিপার্টমেন্ট, এগুলো সব ডিপার্টমেন্ট। ডান দিকে যে বাড়িটা দেখতে পাচ্ছেন দিদি, ডান দিকে যে বাড়িটা, এটা রবীন্দ্রনাথের মেয়ে থাকতেন, মীরা দেবী। ইউনিভার্সিটি বয়েজ হোস্টেল। বাদিকে দাঁড়া, এটা হচ্ছে নন্দলাল বসুর বাড়ি, যিনি সহজ পাঠের ছবিগুলো এঁকেছে। এটা তার বাড়ি। অমর্ত্য সেন, ইকোনমিক্স নোবেল প্রাইজ, তার বাড়ি। 7 কাঠা। হ্যাঁ, বাদ বাকি তো লিজ। এগ্রো রিসার্চ সেন্টার, কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র। আমরা রবীন্দ্র ভবন মিউজিয়াম দেখব। মিউজিয়ামে প্রবেশ মূল্য পার হেড 70 টাকা, স্টুডেন্টদের জন্য 10 টাকা পার হেড। রবীন্দ্র ভবনের সময় হলো সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। টিকিট কাউন্টার 4:30 পর্যন্ত খোলা থাকে। আমরা এখন টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে প্রবেশ করছি রবীন্দ্র ভবন মিউজিয়ামে। মিউজিয়ামের ভেতরে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্বন্ধে এবং তার ব্যবহৃত যাবতীয় জিনিস স্মৃতি হিসাবে আজও রয়েছে এই মিউজিয়ামে খুবই যত্ন সহকারে। মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউ না থাকার জন্য মিউজিয়ামের ভেতরে সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই মাত্র এলাম। একটা রাবি দেবো তো? রাবি কত করে? রাবি 40 টাকা, দই 20 টাকা। এটা কি রাবি? দই কত করে? দই 20 টাকা। আর ক্যালকুলেট করে দিচ্ছি। ঠান্ডা দই। রবীন্দ্র ভবন মিউজিয়াম দেখার পরে আমরা রাবড়ি আর দই খেলাম। সত্যি খুব ভালো টেস্ট ছিল। শান্তিনিকেতনে আসলে অবশ্যই খাবেন। এবার আমরা রওনা দিলাম সোনাঝুরি হাটের দিকে। শান্তিনিকেতনে আসার সবচেয়ে ভালো সময় হচ্ছে
অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু করে দোলযাত্রা পর্যন্ত। আমরা এখন প্রবেশ করলাম সোনাঝুরি হাট বা খোয়াই হাটে। কিছুটা আসার পরে ডান দিকে দেখুন রাস্তার ওপরেই শুরু হয়েছে সোনাঝুরি হাট। এই খোয়াই হাট বা সোনাঝুরি হাট পর্যটকদের জন্য এক অন্যতম আকর্ষণ। এই হাট সপ্তাহে প্রতিদিন বসে সকাল 11টা থেকে দিনের আলো থাকা পর্যন্ত। সোনাঝুরি বনের মাঝে এই হাটটি অনবদ্য। চলুন এবার সম্পূর্ণ হাটটি ঘুরে দেখি। বিয়াল্লিশ, এটা তাই তো? 44 ছেলের এই সোনাঝুরি হাটে কি নেই? এখানে কারিগরদের হাতের তৈরি খুব সুন্দর সুন্দর শাড়ি, তাঁতের শাড়ি, কাঁথা স্টিচের শাড়ি, সিল্কের ওপরে, কটনের ওপরে আরও বিভিন্ন ধরনের শাড়ি এখানে রয়েছে। এছাড়াও এখানে রয়েছে পাঞ্জাবি, কুর্তি, বেতের জিনিসপত্র, একতারা, দোতারা, মাদল সবই বিক্রি হচ্ছে। এছাড়াও বাউলের গান, মাদলের সঙ্গে সাঁওতালদের নৃত্য, অনবদ্য এক অভিজ্ঞতা এখানে। যারা শান্তিনিকেতনে আসেন তারা এই হাটটা মিস করেন না। এখানে জিনিসপত্রের দামও কিন্তু খুবই রিজনেবল। টাকা দিচ্ছে না, আমি তো বলতে বলছি আমি কেন নিয়ে গিয়ে টাকা দেখা যাবে না। বড় মাপে বাবু তুলেন বাবু, বড় খাটের মাপে লম্বায় 7.5 ফুট আছে বাবু, আর হারে আছে আমি সব 4 ইঞ্চি 2 ফুট আছে বাবু, হাতে কোনো মার্কেটিং কিনি না। এইটা দেখি, এইটা লাগটা
ভুবন মোহন গুরা পরিজনা মনোহারা ভারত মতহারা ঠাকুরা ব্লাউজ পিস আছে? এই সোনাঝুরি হাট অনেক বড় এলাকা জুড়ে বসে। এখন ঘড়িতে বাজে দুপুর 1:45। দুপুর হওয়ার কারণে এখানে রোদের সাথে বেশ গরমও বেড়েছে। তাই সোনাঝুরি হাটে এই সময় আসলে ছাতা পারলে অবশ্যই ক্যারি করবেন। এখন আমরা সোনাঝুরি হাট দেখে এবং এখান থেকে কেনাকাটা করে যাচ্ছি লাঞ্চ করার জন্য। ডান দিকে রয়েছে সোনাঝুরি হাট পার্কিং জোন। সোনাঝুরি হাটে নিজস্ব গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। 4 হুইলারের জন্য 60 টাকা। আজকে লাঞ্চ আমরা সঞ্চয় রিসোর্টের রেস্টুরেন্টে করব। এখানে অর্ডার দেওয়ার আগে চলুন এখানকার মেনু চার্টটা দেখে নিই। এখানে ভেজ এবং নন ভেজের সব আইটেম পাওয়া যায়। আমরা এখানে অর্ডার করলাম ভাত, ডাল, ঝিরিঝিরি আলু ভাজা, আলু পোস্ত, ভেজ সবজি আর লস্যি। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে শান্তিনিকেতনের বাকি সাইট সিন আমি আমার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ।